this you know from your IGCSEs যে maximum height এ velocity কি হয় বলতে পারবা কেউ? What Zero. happens? Zero, exactly. Maximum height এ velocity is always zero. তারপরে বললো এটা আমার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেখলাম। আমি যদি এই সেম জিনিসটাই ভেলোসিটি টাইম গ্রাফে দেখতে চাই, খেয়াল করে দেখো তো, ম্যাক্সিমাম হাইটে আছে, ভেলোসিটির ভ্যালু দেখো 0, ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি ইজ 0। এই গ্রাউন্ডে হিট করা মাত্রই ওর ডাইরেকশন রিভার্সড হয়ে যায়। সো নিচে যাচ্ছিল, নিচ থেকে হঠাৎ করে গ্রাউন্ড বাড়ি দিয়ে ওকে উপরে নিয়ে গেল। So this is what the velocity graph looks like. আর acceleration time graph যতক্ষণ ফ্রি ফলে আছে এই পার্টগুলোতে, ফ্রি ফল ডাবল মোশনে যদি হয় acceleration is always -9.81 all throughout। দেখো -9.81। তাহলে এই স্পাইকস গুলা কি রিপ্রেজেন্ট করে? Can anyone tell me what do the spikes represent? Any ideas? Anyone? What do the spikes represent? Any idea? বাউন্স করে যে ডিরেকশন চেঞ্জ হচ্ছে সেটা না, স্পাইকসটা রিপ্রেজেন্ট করতেছে the time through which the ball is in contact with the ground। গ্রাউন্ডের সাথে যতক্ষণ কন্ট্যাক্টে আছে সেটা হলো আমার এই স্পাইকটা রিপ্রেজেন্ট করে। বুঝছো? স্যার ম্যাস আর ডিসপ্লেসমেন্টের গ্রাফে যে ওরা উপর নিচ হইতেছে এটা কি ইয়ার কারণে, ডিরেকশন চেঞ্জের কারণে? ম্যাস না সরি, ভেলোসিটি এন্ড ডিসপ্লেসমেন্ট, সরি স্যার। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে আবার বলো একটু। মানে স্যার ডিসপ্লেসমেন্ট আপনি যে বললেন না ডিরেকশন চেঞ্জের কারণে যে কমতেছে আবার বাড়তেছে, এটা কি শুধু ডিরেকশনের কারণে? এক সেকেন্ড, এখানে দেখি। আমি আমার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে স্টার্ট করলাম, ম্যাক্সিমাম হাইট থেকে রিলিজ করে দিলাম। আমার গ্রাউন্ডটাকে আমি ধরছি অরিজিন, সো গ্রাউন্ডের দিকে যাচ্ছে। গ্রাউন্ডের দিকে যাওয়া মানে কি? ডিসপ্লেসমেন্ট কমতে থাকা। এটা থেকে যত উপরে যাবা ডিসপ্লেসমেন্ট বাড়বে, ওর দিকে যত আসবা ডিসপ্লেসমেন্ট কমবে। বাড়ি খাইলো, বাড়ি খেয়ে কি বসে থাকবে? বাড়ি খেয়ে উঠা স্টার্ট করলো, সাথে সাথে আমার ডাইরেকশন রিভার্সড হয়ে গেল। এই যে ডাইরেকশন আমার চেঞ্জ হয়ে গেল, উপরে উঠতেছে। তার মানে কি? ইট ইজ frequency and period of a pendulum. Right, তিনোটা একসাথে দেখলে তখন it becomes much easier to comprehend the whole scenario. আমি displacement time graph, velocity time graph তিনটা অ্যাক্সেলারেশনে পড়ে যাই, এই দুটো আগে শেষ করে নেই। খেয়াল করে দেখি velocity শুরুতেই কোন ডাইরেকশনে যাচ্ছে দেখো তো। when you release it, ডাবল মোশন তো আছেই, বাট when you release it, আমি রিলিজ করলাম, এখন আমার ভেলোসিটি ডাইরেকশন কোন দিকে বলো তো? ডাউনওয়ার্ড, তাই না? বাট বাড়ি খেয়ে যেহেতু উপরে উঠা স্টার্ট করবে তখন ভেলোসিটি হয়ে যাবে আমার পজিটিভ। যেহেতু আমার ডাবল ডাইরেকশন ইনভলভড, এই জন্য অবশ্যই 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 আমার ভেলোসিটি গুলাকে ডিস্টিংগুইশ করতে হবে যে এক ডাইরেকশন যদি আমি পজিটিভ ধরি, দ্য আদার ডাইরেকশন হ্যাজ টু বি কনসিডার্ড নেগেটিভ। স্যার আমরা এখানে ডাউনওয়ার্ডটাকে নেগেটিভ ধরতেছি, ডাউনওয়ার্ডকে নেগেটিভ ধরছি, আপওয়ার্ডকে পজিটিভ ধরছি। একদম শুরুতে রেস্ট থেকে স্টার্ট করলাম, সো এই জায়গায় যদি আমি একটা ট্যানজেন্ট আঁকি, you can see this is a horizontal straight line. Horizontal straight line এর গ্রেডিয়েন্টের ভ্যালু কি হয় বলো তো একটু দেখি। 0। এই জন্যই দেখবা ভেলোসিটির ভ্যালু এখানে 0। তারপরে it is becoming more and more steep. এখান থেকে it is becoming more and more steep. Steep হওয়া মানে কি? Gradient increasing. Gradient increasing মানে কি? আমার velocity is also increasing. But wait a second. স্লোপটা দেখো তো, is it upward slope or downward slope? খেয়াল করে দেখো একটু everyone. Downward slope. Downward slope কি রিপ্রেজেন্ট করে? পজিটিভ গ্রেডিয়েন্ট নাকি নেগেটিভ গ্রেডিয়েন্ট? নেগেটিভ গ্রেডিয়েন্ট। নেগেটিভ। ভেলোসিটিটা আমার নেগেটিভ। আর তুমি বলবা এটা তো আমার থিওরিটিক্যালি হইলো, প্র্যাকটিক্যালি বা রিয়েলিস্টিক্যালি ভেলোসিটি নেগেটিভ কেন? বিকজ ইটস গোয়িং ডাউনওয়ার্ড, আর আমরা এই সিনারিওতে ডাউনওয়ার্ডকে আমরা নেগেটিভ কনসিডার করছি। যখন বলটা গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে, দ্য মোমেন্ট দ্য বল কামস ইনটু কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড, দেখো তো যতক্ষণ কন্ট্যাক্টে আছে ততক্ষণে ওর ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। ডাইরেকশন চেঞ্জ হতে হতে মাত্র উঠা স্টার্ট করলো এই জায়গাটাতে, মাত্র উঠা স্টার্ট যেখানে করলো এই জায়গায়, মাত্র উঠা স্টার্ট যেখানে করলো
এই জায়গাটাতে ভেলোসিটি দেখো পজিটিভ। তারপরে আমার ডিসপ্লেসমেন্ট বাড়তেছে বিকজ আমার গ্রাউন্ড থেকে উপরে যাচ্ছি, ডিসপ্লেসমেন্ট ইজ ইনক্রিজিং। কিন্তু কোন রেটে খেয়াল করে দেখো, ইনক্রিজ করতেছে, এটা ডিক্রিজিং রেট। ওয়াই? এটার লজিকটা কি? বিকজ ইটস গোয়িং এগেইনস্ট গ্র্যাভিটি। কোনো কিছু যদি রাইজ করে ফ্রিলি রাইজ করলে ওকে অ্যাক্সেলারেট করে নাকি ডিসেলারেট করে তুমি বলো? ডিসেলারেট করে। এই জন্য দেখবা উঠা মাত্রই, এই যে জায়গায় কিন্তু মাত্র উঠা স্টার্ট করলো, উঠা মাত্রই ভেলোসিটি ডিক্রিজ করতেছে, করতে করতে যখন ম্যাক্সিমাম হাইটে চলে গেল, এই জায়গায় যদি আমি একটা লাইন টানি, ম্যাক্সিমাম হাইটে গেল, এই জায়গায় আমার ভেলোসিটি কি দেখো 0। ফ্রম দিস পয়েন্ট অনওয়ার্ড নিচে যাচ্ছে, velocity down, direction of motion downward দেখে velocity ও downward, আর displacement decrease করবে কোন রেটে? at an increasing rate। কেন? because displacement time graph এর gradient আমাকে দেয় velocity। যেহেতু আমার velocity বাড়তে থাকবে, কোনো কিছু নিচে পড়লে when something falls freely, নিচে পড়ার সময় velocity increase করে। বাট তুমি বলবা এই যে নেগেটিভ বিকজ নিচে যাচ্ছে, ডাইরেকশন ডিফারেন্ট, তো দ্যাট ইজ দ্য রিজন। Is it clear everyone? স্যার এই Yes, sir. ডটেড লাইনসটা দিয়ে কানেক্ট করছি কেন? বুঝলেন স্যার আরেকবার? স্যার এই ডটেড লাইনস গুলো দিয়ে কানেক্ট করছি কেন? কার সাথে কানেক্ট করলাম স্যার? বুঝি নাই। ডটেড লাইনস কোথায়? এই যে আমাদের মোশনের জন্য তো স্ট্রেট লাইনস আসছে, রাইট? তো এই ডটেড লাইনস গুলো দিয়ে স্ট্রেট লাইনস গুলো কানেক্ট করছি। বিকজ এই পয়েন্টের পর থেকে ও ডাইরেকশন চেঞ্জ হওয়া স্টার্ট করে। এতটুকু পর্যন্ত কোথায় আছি আমি? গ্রাউন্ড মাত্র হিট করলাম, গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টের পার্টটাকে আমি ডটেড লাইন দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। যতক্ষণ ও গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে আছে সেই পার্টটুকু আমি এই ডটেড লাইন দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। স্যার ভেলোসিটি টাইম গ্রাফটা আরেকবার বুঝাইতে পারবেন? কোর্স ভেলোসিটি টাইম গ্রাফ আরেকবার বোঝাচ্ছি, নো প্রবলেম, একটা সেকেন্ড। ভেলোসিটি টাইম গ্রাফটা why don't we look at it from here? Decreases to 0. Past this point, বাজে, এখান থেকে দেখি কোন জায়গাটা বললো আরেকবার বোঝানোর জন্য। ভেলোসিটি টাইম গ্রাফটা, রাইট? জি স্যার, জি স্যার। আগে বোঝার চেষ্টা করো কোন সিনারিওটাতে, সরি কোন সিনারিও না, কোন পার্ট অফ দ্য গ্রাফ কোন পার্ট অফ দ্য মোশনকে করেসপন্ড করে। এই পয়েন্টে বলটা কোথায় আছে এটা ফিগার আউট করতে পারলেই দেখবা এভরিথিং উইল ফল ইন প্লেস, ট্রাস্ট মি। ঠিক এই পয়েন্টে ওয়্যার ইজ দ্য বল নাও? স্যার ম্যাক্সিমাম হাইটে। ম্যাক্সিমাম হাইটে, কিন্তু এখনো তো আমি রিলিজই করি নাই। আই হ্যাভেন্ট রিলিজ দিস ইয়েট। রিলিজ না করলে ধরে বসে আছি, তাহলে আমার ভেলোসিটির ভ্যালু কত হবে? 0। 0। এতটুকু পর্যন্ত ক্লিয়ার এভরিওয়ান? জি স্যার। রিলিজ করলাম। Yes, sir. So whenever we release something, যখনই কোনো কিছুকে তুমি রিলিজ করো, ওর ভেলোসিটি কি বাড়ে নাকি কমে? বাড়ে। বাড়ে। নিচে পড়তেছে, ভেলোসিটি বাড়তেছে। বাট আই ইউজড আ ওয়ার্ড, নিচে পড়তেছে। নিচে পড়তেছে মানে ভেলোসিটি বাড়তেছে। খেয়াল করে দেখো, ভেলোসিটি বাড়তেছে, বাট কোন ডাইরেকশনে? চেক দিস আউট, ইন দা নেগেটিভ ডাইরেকশন। নেগেটিভ ডাইরেকশনে কেন? বিকজ ডাইরেকশন অফ মোশন ইজ ডাউনওয়ার্ড। যেহেতু এখানে আপওয়ার্ড মোশনে আছে, ডাউনওয়ার্ড মোশনে আছে, আমরা আপওয়ার্ড মোশনকে পজিটিভ ধরতেছি আর ডাউনওয়ার্ড মোশনকে নেগেটিভ ধরতেছি। আপওয়ার্ড ইজ বিং কনসিডার্ড পজিটিভ, ডাউনওয়ার্ড ইজ বিং কনসিডার্ড নেগেটিভ। স্যার সিন্স গ্রাউন্ডকে অরিজিন ধরেছি, উপর থেকে ফেলাইলে নেগেটিভ অ্যাক্সিসে যাবে। অফকোর্স গ্রাউন্ডকে না, এখানে কিন্তু কোনো অ্যাক্সিসের কাহিনী নাই। ডিসপ্লেসমেন্ট আবার একটু ডিফারেন্ট। ডিসপ্লেসমেন্টের লজিক হলো এই অরিজিনের উপরের সব ভ্যালু পজিটিভ, আর যদি মানে গ্রাউন্ড ব্রেক করে নিচে চলে যেত, অরিজিনের নিচে যেত, তখন আমরা নেগেটিভ ধরতাম। ডিসপ্লেসমেন্টটা একটু আচ্ছা ডিফারেন্ট। স্যার, আচ্ছা স্যার। ডিসপ্লেসমেন্টে আপওয়ার্ড ডাউনওয়ার্ড না, আপওয়ার্ড ডাউনওয়ার্ড দিয়ে আমি ডিসপ্লেসমেন্ট ডিটারমাইন করি না। ডিসপ্লেসমেন্ট আমি ডিটারমাইন করি আমার অরিজিনের উপরে নাকি অরিজিনের নিচে। আমি যদি তোমাকে এটা বলি, ছোট্ট একটা এক্সাম্পল, তাহলে আমার মনে হয় বুঝতে ইজিয়ার হবে। খেয়াল করে দেখো,
let's say you have a tree here on a road. Okay. Let's say you have a tree over here and এটা আমার road and you have a car. Okay, এখান থেকে স্টার্ট করলো গাড়িটা। এর সাথে চলে আসছে, ফাইন, নো প্রবলেম। গাড়িটা স্টার্টস ফ্রম হিয়ার, এখান থেকে মোশনটা দেখো, মানে আমি ট্রিটাকে আমার অরিজিন ধরছি, দিস ইজ মাই অরিজিন। ওকে, গাড়িটা এদিকে গেল, যে আবার ব্যাক করলো। দেখো তো অরিজিনের ডাইরেকশন কিন্তু ও স্কিপ করে নাই, তার মানে কিন্তু ও এই জায়গায় ডাইরেকশন চেঞ্জ হইলো। আমার কিন্তু অরিজিনের এই লেফটে there are two ways, যদি আমি অরিজিন না ধরতাম তখন আমি লেফট ডাইরেকশনকে পজিটিভ ধরবো, রাইট ডাইরেকশনকে নেগেটিভ ধরবো, অর ভাইস ভার্সা। বাট ওয়ান্স ইউ আইডেন্টিফাই দ্য অরিজিন, তখন আমি অরিজিনের পার্সপেক্টিভ থেকে দেখবো। এবার কি বুঝছো ডিসপ্লেসমেন্টের ব্যাপারটা? জি স্যার, বুঝতে পারছি। এটা এক অ্যাক্সিসে কেন? বিকজ আমি অরিজিনটাকে ক্রস করি না, অরিজিনের আদার সাইডে যাই নাই। ডান? ওকে, ইয়েস স্যার। তাহলে যখন মাত্র রিলিজ করা স্টার্ট করলাম তখন আমার ভেলোসিটি 0, নিচে পড়তেছে, ডাউনওয়ার্ডকে আমরা নেগেটিভ ধরছি, এই যে নেগেটিভ, এই জন্য ভেলোসিটি বাড়বে ঠিকই, কিন্তু কোন অ্যাক্সিসে দেখো? ইন দ্য নেগেটিভ অ্যাক্সিস। বাড়ি খেলো, বাড়ি খেয়ে ধাপ করে উপরে চলে আসলো। উপরে চলে আসলো মানে কিন্তু উপরে, এই উপরে না, উপরে চলে আসলো মানে উপরে যাওয়া স্টার্ট করলো। বাড়ি খাওয়া মাত্রই এই জায়গাটাতে ইটস চেঞ্জিং ইটস ডাইরেকশন। আর যখন এই জায়গায় আসলো, দিস ইজ ওয়্যার ইট ইজ, মানে গ্রাউন্ড থেকে মাত্র উঠলাম। তারপর যখন উপরে উঠতেছি, দেখো তো কোন ডাইরেকশনে? আপওয়ার্ড। আপওয়ার্ডকে আমরা কি ধরছি? পজিটিভ। সো এই পুরো পজিটিভ অ্যাক্সিসে ভেলোসিটিটা কমা স্টার্ট করবে। কেন কমবে? বিকজ ইটস ডিসিলারেটিং। কমতে কমতে যখন একদম এই পয়েন্টে চলে আসবে ম্যাক্সিমাম হাইটে, ইউ নো দিস ফ্রম ইউর আইজিসিএসিস, ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি সবসময় কি হয়? 0 জিরো। and from this point onward খেয়াল করে দেখো নিচে যাচ্ছি, নিচে অ্যাক্সিলারেট করে, বাট নিচে দেখে আমার ভেলোসিটি হচ্ছে নেগেটিভ। স্যার এখানে এক্স অ্যাক্সিস টাচ করে না কেন? কারণ কোন- ডিসপ্লেসমেন্ট তো তখন 0 হওয়ার কথা না বাউন্সের টাইমে। ভেরি গুড কোয়েশ্চেন। এখানে ডিসপ্লেসমেন্টটা 0 কেন হচ্ছে না একবারও? বিকজ আমি বলটার সেন্টার অফ গ্র্যাভিটি থেকে পুরো জিনিসটা কনসিডার করতেছি। সো লেটস সে ইফ দিস ইজ দ্য বল, ওকে, এন্ড বলটার ভিতরে আমি একটা ডট দিয়ে দেই সেন্টার অফ গ্র্যাভিটি বোঝানোর জন্য। আমি সব ডিস্টেন্স এন্ড এভরিথিং এই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে মার্ক করতেছি। সো ইভেন ওয়েন রিয়েলি এটা আসবে না, ইভেন ওয়েন দ্য বল হিটস দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড হিট করলো, ওর সেন্টার অফ গ্র্যাভিটি কি গ্রাউন্ড হিট করবে? মানে কি একটা সার্টেন ছোট্ট একটু ডিসপ্লেসমেন্ট থেকেই যাবে, সেটাই আমি এই জায়গায় দেখাইলাম। স্যার জি স্যার বলেন। কোশ্চেন ছিল ডিসপ্লেসমেন্টের কেসে যেহেতু নেগেটিভ অ্যাক্সিসে যাচ্ছে তাহলে ভেলোসিটি কেসে কেন যাচ্ছে? বিকজ ডিসপ্লেসমেন্ট আমরা অরিজিনের কনটেক্সটে চিন্তা করি, ভেলোসিটি হ্যাজ নাথিং টু ডু উইথ অরিজিন। ও ভেলোসিটি কেসে অরিজিন ডাজ নট ম্যাটার, জাস্ট ডাইরেকশন ম্যাটার। অরিজিনের কোনো সম্পর্ক নাই, ভেলোসিটির জন্য শুধুমাত্র ডাইরেকশন ইনভলভড। জি স্যার বলেন। ওকে স্যার আমরা এখানে গ্রাউন্ডকে কেন অরিজিন ধরতেছি? এটা আরবিট্রারি, তুমি যাকে খুশি তাকে অরিজিন ধরতে পারো, কোনো সমস্যা নাই। ইনফ্যাক্ট আমি তোমাকে এই গ্রাফটা আরেকবার দেখাই দেই, একটা সেকেন্ড, give me a few seconds. Hello, this is a brief video tutorial. This one, check this out everyone. আমি তো এতটুকু পর্যন্ত দেখছি অলরেডি। এইটা এবার খেয়াল করে দেখো তো, গ্রাউন্ডকে কিন্তু অরিজিন ধরিনি এই জায়গায়। কাকে অরিজিন ধরছি? 0, তার মানে আমার হাতটাকে অরিজিন ধরছি। মানে স্যার যে কোনোটাকে অরিজিন ধরলে গ্রাফ সেমই আসবে? 100%, গ্রাফের শেপ তো অ্যাবসলিউটলি সেম আসবে। আর যদি আমি গ্রাউন্ডকে অরিজিন ধরি, রিভার্স করে দিলাম, অ্যাক্সিস রিভার্স করে দিলাম, এবার দেখো সেম গ্রাফ কিন্তু কিরকম শেপ দেখো, দিস ইজ দ্য শেপ। যে আমি
স্টার্ট করলাম কোথা থেকে, অরিজিন থেকে, নিচ থেকে স্টার্ট করলাম। এবার বুঝছো? আর এটা কিসের জন্য বললেন? এটা এখানে ওরা কি মানে গ্রাউন্ড কে অরিজিন নিতেছে না হ্যান্ড মানে রিলিজ পয়েন্ট কে? রিভার্স করছি, গ্রাউন্ড কে অরিজিন নেই, এবার হাতকে অরিজিন নিচ্ছে, এই জন্য দেখো এখান থেকে আসছে। বাট আমার শেপটা খেয়াল করে দেখো, ইটস দ্য সেম। জাস্ট আমি অ্যাক্সিসটা রিভার্স করে দিচ্ছি, পজিটিভ কে নেগেটিভ করলাম, নেগেটিভ কে পজিটিভ করলাম। কাকে অরিজিন ধরবো সেটাও আমার আরবিট্রারি, আর কোন ডাইরেকশনকে পজিটিভ ধরবো কোন ডাইরেকশনকে নেগেটিভ সেটাও আমার আরবিট্রারি। ওকে স্যার, তাহলে শুধু হয়তো গ্রাফের চেঞ্জটা মানে রিভার্স হয়ে যায়। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা রিভার্স হয়ে যাচ্ছে। এটাই দেখাইলাম যে আমি কাকে পজিটিভ ধরবো কাকে নেগেটিভ ধরবো এটাও যেমন আমার ব্যাপার, কাকে অরিজিন ধরবো আর কাকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ধরবো সেটাও আমার ব্যাপার। কিন্তু জেনারেলি এটা এতবার এক্সামে আসছে, জেনারেলি ওরা এই গ্রাউন্ডকে অরিজিন ধরে থাকে, নট ইওর হ্যান্ড। এবার বুঝছো? স্যার কোয়েশ্চেনে কি বলা থাকে না নিজের বুঝে নিতে হবে? না, কোশ্চেনে ম্যাক্সিমাম টাইমে দিয়ে দেয়, ধরো এটা দিয়ে দিল, এটা দিলে তো তুমি বুঝতেছো যে গ্রাউন্ডকে অরিজিন ধরছি, শেষ। ওকে স্যার, বুঝেছি স্যার। আর অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটাতে আসি, অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটা দুটাকে লিংক করব। স্যার যদি ড্রপ না করে থ্রো করি তাহলে কি ডিফারেন্ট? থ্রো করলে ইটস আ হোল ডিফারেন্ট আইডিয়া। থ্রোয়িং সামথিং আপ ইন দি এয়ার, when you throw something, তখন তুমি কোনো কিছুকে থ্রো করতেছো, থ্রো করা মাত্রই ওর ভেলোসিটি কিন্তু ম্যাক্সিমাম এই জায়গায়, তখন ভেলোসিটি উপরে যাচ্ছে কমে যাচ্ছে, ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি 0, আর যখন নিচে পড়বে তখন আবার ভেলোসিটি বাড়া স্টার্ট করবে। এই গ্রাফ আমরা দেখছি। এই মাঝখানেরটাই হলো থ্রোয়িং সামথিং, এই পার্ট থেকে এই পার্টে থ্রোয়িং সামথিং। ধরো তোমার হাত থেকে আমি উপরে থ্রো করলাম, উপরে গেলাম ম্যাক্সিমাম হাইট, তারপর নিচে আসলো, দিস ইজ দিস পার্ট। থ্রোয়িং সামথিং এর গ্রাফ হলো দিস। স্যার অ্যাজিউমিং দ্যাট দ্য বল ওন্ট বাউন্স, তাহলে এই ক্ষেত্রে কি ভেলোসিটিটা কি নেগেটিভ হতে পারবে না, বা ভেলোসিটিকে আমরা মানে নেগেটিভ অ্যাক্সিসে ড্র করতে পারবো না? অবশ্যই পারবো, আমি তো সেটাই বললাম যে আমি কোন অ্যাক্সিসকে কোন ডাইরেকশনকে পজিটিভ ধরবো কোন ডাইরেকশনকে নেগেটিভ ধরবো এটা পুরোপুরি আমার ব্যাপার। হ্যাঁ স্যার, বাট যখন আমি বলটা শুধু মানে ডাউনওয়ার্ড ড্রপ করছি তখন তো দুইটা ডিরেকশন নেই, একটা ডিরেকশনই আছে, সো ইন দ্যাট কেস কন্টিনিউয়েশন মোশন, ঠিক আছে? বল যদি বাউন্স না করতো তখন তোমার কিচ্ছু করা লাগতো না, নো প্রবলেম। বাট যেহেতু বাউন্স করতেছে, আমাদের টপিকের নামই তো বাউন্সিং বল, বুঝছো? দ্য নেম অফ আওয়ার টপিক ইজ বাউন্সিং বল। যেহেতু আমরা বাউন্সিং বলই পড়তেছি, তার মানে তো অফকোর্স দুটো ডাইরেকশন থাকবেই, বুঝছো এবার? ইয়েস স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, এবার অ্যাক্সেলারেশন টাইমটা দেখি। ফ্রি ফলের পার্ট গুলাতে ডাবল মোশন হোক, উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, যতক্ষণ কন্ট্যাক্টে নাই, যতক্ষণ এই কন্ট্যাক্টের কিছু নাই, যখন জাস্ট ও ফ্রি ফলের পার্টে আছে, এই ফ্রি ফলের পার্টের ভিতরে অল থ্রু আউট আমার অ্যাক্সেলারেশনের ভ্যালু 9.81 -9.81। এই যে, আর এই হঠাৎ হঠাৎ এই পজিটিভ অ্যাক্সেলারেশনটা কোথা থেকে আসে? হঠাৎ একটু পজিটিভ, বলটা যখন স্যার গ্রাউন্ডে কন্ট্যাক্টে আসে। গ্রাউন্ডে কন্টাক্টে আছে স্যার। is when the ball is in contact with the ground, এই তো। এখন কিছু ফিচার্স নিয়ে আমাদের কথা বলতে হবে, এটা লেকচারে নাই, আমি হাইলি রেকমেন্ড করবো এটা একটু লিখে নিতে। স্যার অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটাকে ভেলোসিটি টাইম গ্রাফ আর ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের সাথে রিলেট করতে পারছি না। অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটাকে ভেলোসিটির সাথে রিলেট করতে পারতেছো না? জি স্যার। ভেলোসিটি টাইম গ্রাফের, ফাইন, আমি রিলেট করা দিচ্ছি। ভেলোসিটি টাইম গ্রাফের কোন অ্যাসপেক্টটা আমাকে অ্যাক্সেলারেশন দেয় সেটাকে অ্যানসার দাও। গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট। একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট সবসময় কি হয়? স্যার স্ট্রেট লাইন গ্রেডিয়েন্ট স্যার কনস্ট্যান্ট হবে। এই জন্যই অ্যাক্সেলারেশনের ভ্যালুটা কনস্ট্যান্ট, জি স্যার, বুঝতে পেরেছি। রাইট? আর এই ডটেড লাইনটা হলো আপওয়ার্ড, এই যে এই পার্টের জন্য, যে যখন আমার বলটা কামস ইনটু কন্টাক্ট উইথ দ্য গ্রাউন্ড। আচ্ছা, আরো কয়েকটা জিনিস একটু দেখাই আমি। লেট মি ডু ইট ফ্রম হিয়ার। আই হ্যাভ আ ফিউ কোয়েশ্চেনস ফর এভরিওয়ান। এটাকে 8 করে দেই, একটু ছোট লাগতে পারে, জাস্ট বেয়ার উইথ মি।
এই দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার কে দিতে পারবা? ট্রাই করে দেখো তো একটু। স্যার আমি- কোয়েশ্চেন ছিল বলো না। স্যার ভেলোসিটি টাইম গ্রাফে এই ডটেড লাইনগুলা হচ্ছে ওই উপরে উঠার টাইমের এই লাইনগুলা। ডটেড লাইন হলো উপরে উঠা না, যতক্ষণ কন্ট্যাক্টে আছে গ্রাউন্ডের সাথে, ও আচ্ছা রাইট? এই লাইনস গুলো আই নো দেখলে মনে হয় যে উপরে উঠে গেছে, নো দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। যতক্ষণ গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে আছে সেই টাইমের জন্য আমার এই ডটেড লাইনস গুলো, জি স্যার। বুঝছো? Who can answer me? Why are all the solid lines parallel to each other? Solid lines গুলা কেন প্যারালাল? স্যার গ্রেডিয়েন্ট সেম, অ্যাক্সেলারেশন সেম যে নিচে। Because এই সলিড লাইনস গুলো রিপ্রেজেন্ট করতেছে ফ্রি ফল, এন্ড উই অল নো ফ্রি ফলের সময় আমার অ্যাক্সেলারেশনের ভ্যালু কি থাকে? কনস্ট্যান্ট। অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট থাকা মানে হলো লাইনস গুলার গ্রেডিয়েন্টও আমার কনস্ট্যান্ট থাকবে। সো কনস্ট্যান্ট গ্রেডিয়েন্ট, এই লাইনের যা গ্রেডিয়েন্ট হতে হবে এই লাইনেরও সেম গ্রেডিয়েন্ট, এই লাইনেরও সেম গ্রেডিয়েন্ট। দুইটা লাইনের গ্রেডিয়েন্ট শুধুমাত্র কখন সেম হয়? when the two lines are parallel to one another. বুঝছো? ইয়েস স্যার। ওকে, আর এটার জন্য একটাই কোয়েশ্চেন, সেটা হলো, এটা অলরেডি অ্যানসার করে ফেলছি। Because we're considering it from the center of gravity. So question is, why does the displacement never become zero? Displacement is zero হয় না কেন? Displacement is zero হয় না because why? The We're center of gravity considering never this from the center of the gravity. বলের বটমটা আমার গ্রাউন্ড হিট করতেছে, বাট বলের সেন্টার অফ গ্র্যাভিটি তো জীবনে আমার বটম হিট করতেছে না। আমরা এখানে সবকিছু কনসিডার করতেছি ফ্রম দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। এবার ক্লিয়ার? So এটা যদি কোনো নন ইউনিফর্ম থাকে যেটা সেন্টার অফ গ্র্যাভিটি বটমে, তখন কথা কেটে কেটে আসতেছে, স্যার আরেকবার বলেন একটু। সো এটা যদি কোনো নন ইউনিফর্ম অবজেক্ট থাকে যেটা সেন্টার অফ গ্র্যাভিটি বটমে, তখন কি হবে? নন ইউনিফর্ম অবজেক্ট যদি হয় তাহলে তো বাউন্সই করবে না। কোন আমার নন ইউনিফর্ম অবজেক্ট আছে যেটা বাউন্সিং বলের মতো বিহেভ করবে বলো? বুঝছো? স্যার এনিথিং জিগলি টাইপ, আরেকবার বলবা? যেটা মাটিতে পড়লে So anything that is like rubber types যদি মাটিতে পড়ে ওটা যদি অল্প একটু বাউন্সও করে তাহলে এটা আমার ডিসপ্লেসমেন্ট জিরো হয়ে যাবে না? এরকম কোন অবজেক্ট নাই যেটার বটমে সেন্টার অফ গ্র্যাভিটি। 3D কোন ফিগার হতে পারে না যেটার বটমে সেন্টার অফ গ্র্যাভিটি। দ্যাট ক্যান বি 2D, একটা কাগজ হতে পারে যেটার বটমে সেন্টার অফ গ্র্যাভিটি হতে পারে, ওই প্লেনেই। বাট একটা 3 ডাইমেনশনাল অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটি ক্যানট বি এট দ্য বটম। আচ্ছা স্যার, বুঝছি। ওকে, এনি আদার? তাহলে একটা রিং এর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকে? সেন্টারে স্যার এটা কি কিছু করবে না। Sir, velocity time graph, why does the peak decrease after every bounce? Answer টা কি? এটা তোমরা একটু ট্রাই করো, আমি তো দিছি। Sir, is it because, sir, after every bounce the maximum height decreases, যে হাইটটা রিচ করার জন্য একটা লোয়ার ভেলোসিটি লাগে কম্পারেটিভলি? ঠিক আছে, এটাকে যদি আরেকটু আমরা এনার্জির কনটেক্সট থেকে বলি, প্রত্যেকটা বাউন্সে ইজ দ্য বল গেইনিং এনার্জি অর লুজিং এনার্জি? লুজিং এনার্জি। আফটার ইচ বাউন্স দ্য বল লুজেস এনার্জি। এনার্জি লুজ করলে ও কখনোই যে কাইনেটিক এনার্জি নিয়ে স্টার্ট অফ করছিল সেই কাইনেটিক এনার্জি নিয়ে আবার উঠতে পারবে না। ইজ ইট ক্লিয়ার? Yes sir. Yes sir. ওকে, বলের সাথে গ্রাউন্ডের কন্টাক্ট টাইম যত বেশি হবে এই লাইনস গুলো তত ফার্দার অ্যাপার্ট হবে? কন্টাক্ট গুলো যত বেশি টাইম ধরে হবে, কারেক্ট। কন্টাক্টটা যত বেশি টাইম ধরে হবে তত বেশি আমার স্প্রেড আউট হবে, কারেক্ট। স্যার এইটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে তাহলে কি করে শো করবেন যদি কন্টাক্ট টাইম অনেক বেশি থাকে? ওকে, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা তখন এরকম হয়ে যাবে। ডিসপ্লেসমেন্ট অনেক অল্প সময় ধরে, এটা আমি আর দেখাই নাই, বাট যদি অ্যাকচুয়ালি অনেক টাইম ধরে হয় এটা, তখন ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ উড লুক লাইক দিস। ধরো এত বড় একটা বল যে খুব বেশি বাউন্স করবে না, বাট বেশ কিছুক্ষণ ধরেই গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে, তখন দিস ইজ হোয়াট দ্য গ্রাফ উড লুক লাইক। তার মানে এই টাইমটা ইট ইজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড।
অ্যান্সার পাইছো? Yes, sir. Thank you. নো প্রবলেম। এই তো, এখন কি লিংক করতে পারছো সবাই? Yes, sir. Yes, sir. Great. তাহলে with this we are done with graphs of motion. আজকে we'll be studying forces in motion, and guess what, forces in motion এর ফার্স্ট পার্টটা পুরাপুরি 100% IGCSE এর মতো। তোমরা একটু পুরোটা পড়ো, তার কারণ এটা এত ইম্পর্টেন্ট। IGCSE তে আমি এটা দিয়েছিলাম সো দ্যাট আজকে আমার এ লেভেলসে এসে যেন একটু কম খাটনি করতে হয়। ও লেভেলসে এত ডিটেলসে দেখানোর দরকার ছিল না, বাট আমি আমার জন্যই বলছি একটু সেলফিশ ওয়েতেই, সো দ্যাট আমার এ লেভেলসে এসে যেন তোমাদেরকে একটু কম গ্রিল করতে হয়, ইজিলি যেন আন্ডারস্ট্যান্ড করতে পারো, কম্প্রিহেন্ড করতে পারো পুরো জিনিসটা। সবাই 5টা পয়েন্ট একটু পড়ো। এভরিওয়ান গো টু দ্য 5 পয়েন্টস প্লিজ। আমরা বলতেছি স্যার এই লেকচার শিটটা কি আপনি আপলোড করে দিয়েছি স্যার, আমাদের ইসের ভিতরেই আছে, গুগল ক্লাসরুমে দেওয়া আছে। অলরাইট, থ্যাঙ্কস। করছো? জি স্যার। Yes, sir. Sir, I have a question. বললা স্যার আমাদের কি IAL এও এয়ার রেজিস্ট্যান্স কে অলওয়েজ নেগলিজিবল ধরবো আনটিল এন্ড আনলেস যতক্ষণ পর্যন্ত কোশ্চেনে কিছু না বলে দেয়? কোয়েশ্চেনেই বলে দিবে, তোমার নেগলিজিবল ধরার কোনো চান্স নাই। কোয়েশ্চেনই বলবে যে all resistive forces can be assumed to be negligible, যখন এটা বলবে তখন তুমি নেগলিজিবল ধরবা, other than that you cannot consider anything negligible. বুঝছো? আচ্ছা, এখন এই দুইটা সিনারিওটা একটু দেখো, অ্যাসেসিং রেজাল্টেন্ট ফোর্সের পার্টটা এই দুটো সিনারিও দিয়ে দেখো, একদম পুরোপুরি ও লেভেল। পরে একটু তাড়াতাড়ি, then I'll show you something. 5টা পয়েন্ট পড়ছিল তো সবাই? Yes, sir. ওকে, এটা একটু পড়ো, সিনারিও 1 সিনারিও 2, then I'll show you 2 demonstrations. Demonstration তো না, সরি, simulations. শেষ হলে বলো। Done. Yes, sir. স্যার সেকেন্ড সিনারিওতে ভেলোসিটি কনস্ট্যান্ট কেন থাকে? সেটাই দেখবো, এখনই দেখবো। বললাম না, এই দুইটাই আমরা একটা সিমুলেশন থেকে দেখবো। বাট বিফোর দ্যাট দেয়ার আর 2 keywords যেটার উপরে ফোকাস করাটা খুবই 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 জরুরি, এন্ড দ্য 2 keywords আর অপোজিট আর অপোজিং। একটু ওয়েট করো, এখনই দেখাই দিচ্ছি।
Okay, check this out. সবাই দেখতেছো স্ক্রিন? Yes, sir. ওকে, আমি এখান থেকে দেখি। এখানে একটা মানুষ নিলাম, এইখানে আরেকটা মানুষ নিলাম। Let me show you the sum of forces, the values and the speed. এখন যদি আমি জান দিয়ে টান দেই এরকম, দেখো তো ও কোন ডাইরেকশনে যাচ্ছে। দুজনই তো you can clearly see যে অনেক জোরে টান দিচ্ছে, but what is the direction of motion? Or is it moving at all? No, sir. No, Stationary. sir. Stationary. Stationary. Because আমার resultant force 0 হইলো because of opposing forces, sorry, opposite forces, right? আমার resultant force 0 হইলো because of opposite forces. But if you look at it over here, resultant force আছে একটা, বাড়াই দিলাম, and আমি যদি কমায় কমায় resultant force 0 বললাম, দেখো প্রথম সিনারিওতেও resultant force 0, এই সিনারিওতেও resultant force 0. What do we know everyone? যদি আমার resultant force 0 হয় because of opposing force, এই জায়গায় ফ্রিকশনটা কি opposite force নাকি opposing force? Opposing force. Exactly, friction as we all know is an opposing force. যদি আমার resultant force 0 হয় because of an opposing force, the object moves with a constant velocity. আর যদি আমার resultant force 0 হয় because of opposite forces, তখন the body remains at rest. যাদের কনফিউশন ছিল এবার কি ক্লিয়ার? Guys, এবার একটু আরেকবার পড়ো and read this as well. স্যার সিনারিও 2 নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। বলো না। স্যার আমি যেই ফোর্সে একটা বক্সকে ধাক্কা দিব একদম সেম ফোর্সে, সেই একদম সেই ইনস্ট্যান্টেই যদি আমাকে সেম ফোর্স দিয়ে অপোজ করে, আমি কি মুভ করতে পারবো বক্সটাকে স্যার? না, সেখানে তোমার একটা কনসেপ্ট চলে আসে, অপোজ করা মানে কি তুমি ফ্রিকশনের কথা বলতেছো? জি জি স্যার, ফ্রিকশনের কথা বলতেছি। শুরুতে তুমি দেখবা যে if you look at it over here, একদম শুরুতে দেখো ধাক্কা দিলাম, আমি যেই ফোর্স দিচ্ছি ফ্রিকশনেরও কিন্তু সেম ভ্যালু, কিন্তু একবার মুভ করা স্টার্ট করে ফেললে তখন কিন্তু ফ্রিকশন চেঞ্জ হয়ে যায়। একবার যখন আমি মুভ করা স্টার্ট করে ফেলছি তখন কিন্তু আর আমি থামবো না, তখন ফ্রিকশনের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এটাকে আরেকবার দেখাই, এক সেকেন্ড, এদিক থেকে দেখো। মুভ করার আগে আমি যেই ফোর্স দিচ্ছি 72, ফ্রিকশন 72, 80, 81, এখানেও 81, 92, 92, 99, 99, 100, 100, দেখতেছো? This is called static friction. এখনো মুভ করা স্টার্টই করে না। আনফরচুনেটলি এই স্ট্যাটিক ফ্রিকশন, ডাইনামিক ফ্রিকশন আমাদের সিলেবাসে নাই। We just have just friction. বাট যখনই খেয়াল করে দেখো কোন ভ্যালুতে এখনো কিন্তু মুভ করা স্টার্ট করে নাই, যখন তুমি স্ট্যাটিক ফ্রিকশন এক্সিড করবা, এই যে মুভ করা স্টার্ট করলো, এখন কিন্তু ফ্রিকশনের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। 100 নিউটন পর্যন্ত আগে ছিল মুভ করার আগে, এখন আমার ডাইনামিক ফ্রিকশন হয়ে গেছে 94। I hope বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। এবার বুঝছো? জি স্যার বুঝছি। প্লিজ বলো। স্যার আমাদের লেটস আমাদের ফার্স্ট অ্যাপ্লাইড ফোর্সটা বেশি ছিল ফ্রিকশনাল ফোর্স থেকে, এটার কারণে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছিল। দেন তারপর আমি আমার অ্যাপ্লাইড ফোর্সটা ফ্রিকশনাল ফোর্স থেকে অনেক কমিয়ে দিলাম, তখন কি এটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে? অফ কোর্স, 100%। এটাই তো দেখলাম, দেখো we just saw this। আরেকবার সিমুলেশন তো এই জন্যই স্যার আমি স্যার এখানে তো মানে দুটোটা ফোর্স তো ইকুয়াল ছিল, মানে আমার অ্যাপ্লাইড ফোর্স আর ফ্রিকশনাল ফোর্স তো ইকুয়াল ছিল, বাট যদি আমার অ্যাপ্লাইড ফোর্সটা ফ্রিকশনাল ফোর্স থেকে কমে যায়, ওটা জিজ্ঞেস করছিলাম, তাহলে কি ডিসিলারেট করবে? তাহলে ডিসিলারেট করবে, তখন এটা ডিসিলারেট করতে করতে কি একটা পয়েন্ট রেস্টে আসবে না? তখন ইভেন্চুয়ালি রেস্টে চলে আসবে। এই দেখো তুমি বলছো যে যখনই মুভ করা স্টার্ট করলো অ্যাপ্লাইড ফোর্সটা ফ্রিকশনাল ফোর্স থেকে বেশি, এজন্য ও অ্যাক্সিলারেট করতেছে। বাট আমি যদি আস্তে আস্তে আমার অ্যাপ্লাইড ফোর্সটা 94 থেকে কমাই দিই, ওয়াজ দ্যাট ইওর কোশ্চেন? ইয়েস স্যার, ইয়েস স্যার। এই যে দেখো কমাই দিচ্ছি, এবার দেখো তো কি করতেছে, 94 থেকে কিন্তু কম,
এবার আমার ডিসেলারেট করছে অপোজিট ডাইরেকশন, এই জন্য দেখো কি করতেছে, ইট ইজ ডিসিলারেটিং। প্রথমের 5টা পয়েন্ট কেন পড়তে বলছিলাম, এই জন্যই যে রেজাল্টেন্ট ফোর্স যদি মোশনের সেম ডাইরেকশনে অ্যাক্ট করে তখন অ্যাক্সিলারেট করে, আর রেজাল্টেন্ট ফোর্স যদি মোশনের অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করে তখন বডিটা কি করে, ডিসিলারেট করে। দেখো ও কিন্তু ডিসিলারেট করতেছে, স্পিডের ভ্যালু দেখো কমে যাচ্ছে। আর ডিসিলারেশনের আরেক নাম হলো নেগেটিভ অ্যাক্সিলারেশন। লুক এট দ্য ভ্যালু অফ অ্যাক্সিলারেশন, তারপর তুমি অ্যানসার দাও। অ্যাক্সিলারেশনের ভ্যালু দেখো, নেগেটিভ। নেগেটিভ, ডিসিলারেশন ইজ নেগেটিভ অ্যাক্সিলারেশন। যার যার যত রকম কনফিউশন বা কোশ্চেনস ছিল সবগুলা কি আমি ক্লিয়ার করতে পারলাম এখন? জি স্যার। Yes, sir. Next up, what we have is air resistance. Air resistance is an opposing force and always acts in the opposite direction of the motion. We all know there are two factors that determine the value of air resistance. কি কি জিনিস আমার air resistance এর ভ্যালুকে ডিটারমাইন করে? একটা হলো Surface area. surface area, exactly. This is nothing new. We have seen this. We have seen this অনেক আগের থেকে from our IGCSEs. সবাই বুঝতেছো? জি স্যার। Yes, sir. ওকে, এবার একটু পড়ো এটা। এই এত কিছু পড়া লাগবে না, ইউ জাস্ট গো টু দা সামারি। প্যারাশুটিস্টের সামারিটা খালি ইম্পর্টেন্ট, পুরোপুরি IGCSE এর আপ টু পয়েন্ট এক্স আর আফটার পয়েন্ট এক্স। ইউ নো হোয়াট, লেট মি জাস্ট শো দিস উইথ এ সিমুলেশন। আই থিংক তাহলে রিলেটেবল হবে আরো বেশি। সিমুলেশন না, সরি, ভিডিও ডেমনস্ট্রেশন। একটু ওয়েট, এটা দেখলেই পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, আই হোপ সো। When is this? This is our last topic for today. এটা শেষ করলেই will be done. সবাই একটু কেয়ারফুলি দেখো, পুরোপুরি ও লেভেল স্টাফ। এখন এই ও লেভেলের জিনিস পুরোটা পড়ায়, I don't want to waste your time or mine, but কনসেপ্ট একটু দেখে নাও। Skydiver jumps out of a plane at 3,000 meters. Her speed goes through some big changes. শোনা যায় ক্লিয়ারলি? Yes, sir. জি স্যার, শোনা যাচ্ছে। বলো তো, জাস্ট অ্যানসার মি সামথিং। ও তো প্লেনের ভিতর মুভ করতেছে, তাহলে ওর ভেলোসিটি জিরো দেখায় কেন? Can anyone answer me this part of the question? আর প্যারাশুটের velocity শুনে নাই, আবার বলো। প্যারাশুটের velocity Sir, মুভিং বডিটার ভেলোসিটি তো দেখাচ্ছে এখানে, সো আই গেস এটার জন্য। স্যার বিকজটা ফ্রি ফল নাই। ও তো মুভ করতেছে, ও তো প্লেনের ভিতরে আছে। প্লেন মুভ করতেছে মানে ও specific direction and I said it's a downward direction. Close, very close. The answer I was looking for is এই ভেলোসিটিটা শুধুমাত্র ভার্টিক্যাল ডাইরেকশনের ভেলোসিটি। ও হরিজন্টালি মুভ করতেছে। হরিজন্টালি মুভ করা মানে কি আমার ভার্টিক্যাল কোনো মোশনই তো নাই। যদি ভার্টিক্যাল মোশন না থাকে আমার ভার্টিক্যাল ভেলোসিটিও থাকবে না। বুঝছো? Yes, sir. জাম্প করলাম, জাম্প করা মাত্রই স্পিড বাড়তেছে। আর প্যারাশুট খোলা মাত্রই তারপরে ও এই লোয়ার সেকেন্ড লোয়ার টার্মিনাল ভেলোসিটি দিয়ে গ্রাউন্ডে চলে যায়। To explain how all these changes in speed occur, you need to think about the forces involved. So what's happening to the forces as you fall through the air? The force of gravity is always trying to pull us towards the Earth. Before the skydiver jumps, the floor of the plane provides a counterforce which balances the downward force of gravity. Right? Gravity immediately pulls her towards the ground and she starts to accelerate downwards. But air resistance is acting in the opposite direction. The faster she falls, the greater the air resistance. Eventually, the upward force of the air equals the downward force of gravity.
When forces are balanced, the speed remains constant. That doesn't mean she's stopped falling, it means she's stopped accelerating. She's still doing a steady 55 metres per second, and hitting the ground at this speed isn't a good idea. To slow down, the upward force needs to be greater than the downward force. When the parachute opens, air resistance suddenly becomes much greater than gravity. প্যারাশুট খোলার সাথে সাথে এর The forces are no longer balanced, and this changes a speed. এই জায়গায় যদি বলি এখন ওর উপরে রেজাল্টেন্ট ফোর্স কোন দিকে বলো তো একটু? উপরে স্যার, আপওয়ার্ড। কোন দিকে? ডাউনওয়ার্ড। Downward. তার মানে রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং ইন দ্য অপোজিট ডাইরেকশন টু দ্য মোশন। এই জন্য তাহলে বডিটা কি করবে? ডিসিলারেট। ডিসিলারেট করলে স্পিড ডিক্রিজ করে, উই অল নো স্পিড ডিক্রিজ করলে এয়ার রেজিস্ট্যান্স আবার ডিক্রিজ করে ওয়েটের সমান Gravity decreases until it balances gravity. the weight. This is the idea. দেখো এবার বুঝছো নাকি পুরোটা? So initially weight is greater than air resistance. এটা হলো প্যারাশুট খোলার আগে the resultant force is downward and therefore the parachutist accelerates. Air resistance increases and becomes equal to the weight. Forces are balanced, resultant force becomes zero and the parachutist will reach the first constant terminal velocity. 4 marker answer right here. এটা হলো প্যারাশুট খোলার আগে। প্যারাশুট খোলার আগে অ্যাক্সিলারেট করতে করতে টার্মিনাল ভেলোসিটি রিচ করে আর প্যারাশুট খোলার পরে ডিসিলারেট করতে করতে টার্মিনাল ভেলোসিটি রিচ করে। গাইস পুরোটা ক্লিয়ার পুরোপুরি? স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো না। স্যার ফার্স্ট স্টেজে মানে আপ টু পয়েন্ট x স্যার এখানে যদি আমরা টার্মিনাল ভেলোসিটি রিচ করার আগে মানে প্যারাশুটটা খুলে ফেলি তাহলে কি ড্রাইভ মানে যে প্যারাশুটিস্ট আছে সে কি ইনজুর্ড হতে পারে বা সামথিং লাইক দ্যাট? অফ কোর্স এই জন্য একটা চান্স থাকে। বুঝছো? ইয়েস স্যার। ওকে ডান। তাহলে আমার লেকচারও শেষ। লিঙ্ক বিটুইন এ এন্ড জি উইল ডিসকাস ইট ইন দ্য নেক্সট ক্লাস। এই লেকচার আমি অলরেডি আপলোড করে দিয়েছি, প্লিজ গো থ্রু দিস। এন্ড এটার ভিতরে আমি বলবো বাউন্সিং বলের গ্রাফটা বাদে বাকি কিন্তু পুরোটাই আমার আইজিসিএসসি লেকচার। ওকে প্লিজ গো থ্রু দিস ওয়ান মোর টাইম। দ্যাটস ইট ফর টুডে। আইল সি ইউ গাইস। নেক্সট ক্লাস কবে আমাদের? থার্সডে রাইট? ইয়েস স্যার। See you guys on Thursday. Take care, everyone. Walaikum assalam. আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ স্যার। Assalam, Allah Hafiz. স্যার